বাংলাদেশের রাজনীতিতে প্রায়ই দেখা যায় ক্ষমতায় থাকলে কেউ সংস্কারক আর ক্ষমতা ছাড়লেই তিনি হয়ে যান অভিযুক্ত। এই বাস্তবতার নতুন উদাহরণ যেন দুই ব্যক্তি, ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুজনই একসময় সরকারে ছিলেন, দুজনই নিজেদের পরিচয় দিয়েছেন দুর্নীতি বিরোধী অবস্থানের রাজনীতিক হিসেবে, এবং দুজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে এক অদ্ভুত মিল। ক্ষমতায় থাকাকালীন তারা ছিলেন সংস্কারের মুখ, কিন্তু ক্ষমতা ছাড়ার পরই তাদের বিরুদ্ধে জমা পড়েছে একের পর এক অভিযোগ। তাহলে প্রশ্নটা এখানেই, এই অভিযোগগুলো কি সত্যিই কোনো বড় দুর্নীতির ইঙ্গিত, নাকি এগুলো রাজনৈতিক বাস্তবতার অংশ? আজকের এক্সপ্লেইনারে আমরা চেষ্টা করব পুরো বিষয়টা সহজভাবে বোঝার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলো বেশ গুরুতর। এর মধ্যে রয়েছে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়নে অনিয়ম, বদলি বাণিজ্য এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ। অভিযোগকারীদের দাবি, ক্ষমতায় থাকাকালে এসব অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ হয়েছে। কিছু অভিযোগে এমনও বলা হয়েছে, একজন শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও 20 কোটি টাকার বিনিময়ে জামিন পেয়ে যান। আরও অভিযোগ রয়েছে যে বিচারক বদলির ক্ষেত্রে 50 লাখ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত নেওয়া হতো। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই অভিযোগগুলো এখনো প্রাথমিক পর্যায়ে আছে। দুর্নীতি দমন কমিশন বলছে যে প্রতিটি অভিযোগ আগে যাচাই বাছাই করা হয়। দুদকের নিয়ম অনুযায়ী অভিযোগ যাচাইয়ের জন্য একটি কমিটি থাকে, তারা অভিযোগকে 100 নম্বরের স্কেলে মূল্যায়ন করে। কোনো অভিযোগ যদি 80 নম্বরের বেশি পায়, তখনই সেটি পূর্ণাঙ্গ অনুসন্ধানে যায়। অর্থাৎ এই মুহূর্তে অভিযোগ আছে, কিন্তু তা প্রমাণিত নয়। অভিযোগ ওঠার পরে ডক্টর আসিফ নজরুল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি 3টি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। প্রথমত, তিনি দাবি করেন তিনি জীবনে 1 টাকাও দুর্নীতি করেননি। দ্বিতীয়ত, তিনি বলেন সরকারে থাকা অবস্থায় তিনি কোনো স্বজনপ্রীতি করেননি। প্রায় 5000 আইন কর্মকর্তা নিয়োগ দিলেও কোনো আত্মীয়কে চাকরি দেননি। তৃতীয়ত, তিনি বলেন তিনি কখনো এলাকা প্রীতি করেননি এবং নিজের এলাকার জন্য কোনো বিশেষ সুবিধাও নেননি। এরই সাথে তিনি বিদেশে বাড়ি কেনা বা পালিয়ে যাওয়ার গুজবকেও গাঁজাখড়ি বলে আখ্যা দিয়েছেন। এবার আসি আর এক আসিফের কথায়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি একসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধেও সাম্প্রতিক সময়ে নানা অভিযোগ সামনে এসেছে। সবচেয়ে বড় অভিযোগ প্রায় 1000 কোটি টাকার দুর্নীতি। তবে তিনি এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন, বরং তিনি নিজের এবং পরিবারের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করে দাবি করেছেন তার ব্যাংক ব্যালেন্স 10 লাখ টাকারও কম। এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে আরও কয়েকটি বিতর্ক সামনে আসে। এর মধ্যে রয়েছে তার বাবার নামে এলজিইডিতে ঠিকাদারি লাইসেন্স নেওয়ার ঘটনা। সমালোচকরা এটিকে স্বার্থের সংঘাত হিসেবে দেখেন, পরে যদিও লাইসেন্সটি বাতিল করা হয়। আরেকটি বড় বিতর্ক ছিল বিমানবন্দরে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া যাওয়ার ঘটনা। তিনি বলেন এটি তার লাইসেন্সকৃত অস্ত্রের অংশ এবং ভুলবশত ব্যাগে থেকে গিয়েছিল। আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে দুর্নীতি দমন কমিশনের তদন্তে এখন পর্যন্ত সেই অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই বিষয়টি আসিফ মাহমুদের সমর্থকরা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরছেন। তাদের যুক্তি, অনেক অভিযোগই হয়তো রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো। এখন আসল প্রশ্ন, কেন ক্ষমতা ছাড়ার পরই এত অভিযোগ সামনে আসে? বাংলাদেশের রাজনীতিতে এটি নতুন কোনো ঘটনা নয়। প্রায়ই দেখা যায় ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তদন্ত, মামলা এবং অভিযোগের ঢেউ আসতে শুরু করে। কখনো এগুলো সত্যিকারের দুর্নীতির অনুসন্ধান, কখনো আবার এগুলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ। এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য সত্যটা বোঝা সহজ নয়। ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুজনই একসময় নিজেদের পরিচয় দিয়েছেন দুর্নীতি বিরোধী রাজনীতির মুখ হিসেবে। আজ তাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ। কিন্তু মনে রাখতে হবে, অভিযোগ আর প্রমাণ এক জিনিস নয়। তদন্তের আগে কাউকে দোষী বলা যেমন ঠিক নয়, তেমনি অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়াও ঠিক নয়। শেষ পর্যন্ত সত্যটা নির্ধারণ করবে তদন্ত এবং প্রমাণ। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছ তদন্ত করা এবং জবাবদিহিতার আওতায় আনা। কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কেউই আইনের ঊর্ধ্বে নয়, না ক্ষমতায় থাকলে, না ক্ষমতা ছাড়লে। 28 ফেব্রুয়ারি শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলে কর্মরত 60 লাখ বাংলাদেশি শ্রমিকের উপর। এর মধ্যে মারা গেছেন কয়েকজন বাংলাদেশি শ্রমিক, আহত হয়েছেন অনেকে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাঠানো অর্থ দেশের মোট রেমিটেন্স আয়ের 70%। অথচ
তাদের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্যোগ কেবল বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। অথচ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন তাদের দেশের শ্রমিকদের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের ডলার পাঠানো শ্রমিকদের নিয়ে সরকার এত উদাসীন কেন? সংঘাত শুরুর পর ইরানের প্রতিশোধমূলক মিসাইল এবং ড্রোন হামলায় এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বহু হতাহতের ঘটনা ঘটেছে। সামগ্রিকভাবে ইরানে নিহতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশি প্রবাসীদের ক্ষেত্রেও কিছু হতাহতের ঘটনা ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একটি মিসাইল হামলার ধ্বংসাবশেষে ৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। তাদের মধ্যে একজন পাকিস্তানি, একজন নেপালি এবং একজন বাংলাদেশি। একই ঘটনায় ৫০ জনের বেশি মানুষ আহত হন। অন্যদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের হামলার ঘটনায় মোট ২ জন বাংলাদেশি নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। যদিও সংখ্যাটি তুলনামূলকভাবে কম, তবুও এটি একটি বড় সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত বাংলাদেশিদের বড় অংশই নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী কিংবা গৃহকর্মীর মতো নিম্ন আয়ের কাজের সঙ্গে যুক্ত। যুদ্ধ বা নিরাপত্তা সংকটের সময় এই ধরনের কর্মক্ষেত্র সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ে। সংঘাত দীর্ঘায়িত হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের জন্য কি করছে সরকার? বাংলাদেশ সরকার এখন পর্যন্ত নিহতদের পরিবারের জন্য আলাদা কোনো ক্ষতিপূরণ বা বিশেষ সহায়তা কর্মসূচির ঘোষণা দেয়নি। তবে সরকার বলছে তারা সামগ্রিকভাবে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গালফ অঞ্চলের সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস নেওয়া হয়েছে। সরকারি সূত্র জানায়, সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি হটলাইন চালু করা হয়েছে। ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়া প্রবাসীদের বিষয়ে নজর রাখা হচ্ছে। তবে এসব পদক্ষেপ মূলত কূটনৈতিক পর্যায়ে। নিহতদের পরিবারের জন্য সরাসরি ক্ষতিপূরণ বা দ্রুত সহায়তা নেই। আর যারা এখনও ঝুঁকির মধ্যে আছে তাদেরই বা কী হবে? যারা কাজে যাচ্ছেন তাদের ঝুঁকি ভাতা কিংবা যারা যেতে পারছেন না তাদের এই সময়ে বেতন ভাতা আদায়ে সরকার কোনো পদক্ষেপ কি নিয়েছে? আমরা জানি না। সরকারি সূত্র অনুযায়ী মধ্যপ্রাচ্যে প্রায় ৬০ লাখ বাংলাদেশি কাজ করেন। তাদের বড় অংশ কাজ করেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইনে। এই শ্রমিকরাই বাংলাদেশের রেমিটেন্স আয়ের প্রধান উৎস। ২০২৫ সালে বাংলাদেশের রেমিটেন্স এসেছে প্রায় $৩২.৮ বিলিয়ন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে প্রায় ৭০% এসেছে মধ্যপ্রাচ্য থেকে। ২০২৬ সালের জানুয়ারিতে রেমিটেন্স আসে প্রায় $৩.১৭ বিলিয়ন, যা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ মাসিক প্রবাহ। শুধু সৌদি আরব থেকেই বছরে প্রায় $৪.৭ বিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় $৩.৮ বিলিয়ন রেমিটেন্স আসে। অর্থনীতিবিদদের মতে এই অর্থ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আমদানি ব্যয় মেটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে শ্রমিকরা বাংলাদেশের জন্য সোনার ডিম পাড়া হাঁস, তাদের জন্য সরকার কি করছে? মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকার কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ, জরুরি হটলাইন চালু আর নিরাপদ স্থানে থাকার পরামর্শ আর পর্যবেক্ষণে শ্রমিকদের কি উপকার হবে জানি না। তবে হটলাইনগুলো যদি কাজ করে তাহলে শ্রমিকরা অন্তত নিজেদের পরিস্থিতি দূতাবাসে জানাতে পারবে। প্রবাসী ভাই বোনদের জন্য এই হটলাইন নম্বরগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে দেখতে পারেন। এই হটলাইনগুলোর বাইরে বাংলাদেশ সরকার কোনো সমন্বিত সহযোগিতা পরিকল্পনা বা প্রত্যাবাসন কর্মসূচি ঘোষণা করেনি। একটু চোখ বোলানো যাক অন্য দেশগুলো কি ব্যবস্থা নিয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে শুধু বাংলাদেশ তো নয়, আরও অনেক দেশের লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেন। এই দেশগুলোর মধ্যে কয়েকটি দেশ ইতোমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যে প্রবাসী সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় অবস্থান নিয়েছে ফিলিপাইন। এই অঞ্চলে প্রায় ১৫ থেকে ২০ লাখ ফিলিপিনো কর্মী কাজ করেন। সংখ্যায় তারা বাংলাদেশের ৪ ভাগের ১ ভাগ। তাদের জন্য ফিলিপাইন ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রথম স্তরে আছে ক্রাইসিস অ্যালার্ট সিস্টেম। এর মাধ্যমে প্রত্যেক ফিলিপিনোর কাছে সরকারি বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। দ্বিতীয় স্তরে রয়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় কর্মরত শ্রমিকদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা কিংবা নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া। এজন্য যেসব শ্রমিকের ফিরে যাওয়ার অনুমতি আছে তাদের ফিরিয়ে আনা হয়। তৃতীয় স্তরটি হলো
স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ এবং চতুর্থ স্তরটি হল বাধ্যতামূলক প্রত্যাবাসন। সংকট শুরুর পরপরই 1000-এর বেশি প্রবাসী ফিলিপিনো দেশে ফেরার আবেদন করেছেন। সরকার ইতোমধ্যে 1000-এরও বেশি আবেদন প্রসেস করেছে। এছাড়া ফিলিপিনো সংসদ এরই মধ্যে মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য জরুরি সহায়তা তহবিল অনুমোদন করেছে এবং তাদের রাষ্ট্রীয় বিমান সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হয়েছে। ফিলিপাইনের রেমিটেন্সের মাত্র 35-40% মধ্যপ্রাচ্য থেকে আসে, আর সেখানে বাংলাদেশে আসে এর দ্বিগুণ, প্রায় 70%। অথচ ফিলিপাইন সরকার যে ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশ তার তুলনায় বলতে গেলে কিছুই করেনি। বাংলাদেশের সাথে মিল আছে পাকিস্তানের। পাকিস্তানও বাংলাদেশের মতো পরিস্থিতি পর্যবেক্ষণ আর পরামর্শেই সীমাবদ্ধ আছে। ভারতের সাথে তুলনা করা যাচ্ছে না, কারণ ভারতের ডিজিটাল সিস্টেম অনেক উন্নত। তাদের মাইগ্রেট পোর্টালের মাধ্যমে বিদেশে থাকা প্রত্যেক নাগরিকের তথ্য সংরক্ষণ এবং ট্র্যাক করা হয়, ফলে তাদের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ রয়েছে। আর শ্রীলঙ্কা তাদের শ্রমিকদের জন্য কেন্দ্রীয় অপারেশন সেন্টার এবং রিয়েল টাইম ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে। এর ফলে শ্রীলঙ্কান কর্মীদের সাথেও তাদের দেশের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে। নির্মম বাস্তবতা হলো, বাংলাদেশ প্রবাসীদের সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা নেয়নি, অথচ তারা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের জিডিপির প্রায় 7% সমান। মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট দীর্ঘস্থায়ী হলে এবং প্রবাসীরা রেমিটেন্স পাঠানো কমিয়ে দিলে বাংলাদেশের অর্থনীতি চরম সংকটে পড়বে, এটা নিশ্চিত। বিশ্লেষকরা বলছেন, সরকারের এই পর্যবেক্ষণ এবং পরামর্শের বাইরে গিয়ে সত্যিকারের অ্যাকশন নেওয়া জরুরি। যারা দেশের অর্থনীতিকে চলমান রাখছেন, তাদের ঝুঁকি এবং বিপদের সময় দেশ তাদের পাশে দাঁড়াবে না। মধ্যপ্রাচ্যের সংঘাত এখনো সীমিত পর্যায়ে আছে, কিন্তু এটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকিও আছে। কাজেই সরকারকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আবার যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং পুনর্নির্মাণে নতুন শ্রমিক পাঠানোর সুযোগ থাকলে সেই সুযোগটাও বাংলাদেশকে নিতে হবে। সরকার যদি এজন্য এখনই পদক্ষেপ না নেয়, তাহলে এর জন্য শুধু প্রবাসীরা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকেই মাশুল দিতে হবে।